হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। আজকে ক্লাস 10 এর আমরা বায়ুমণ্ডলের তৃতীয় পাঠ করব। আগের দিন আঞ্চলিক ভূগোল পড়েছি আমরা কৃষিকাজ, আজকে বায়ুমণ্ডলের মানে প্রাকৃতিক ভূগোলে বায়ুমণ্ডলের 3 নম্বর পাঠ। আজকে আমাদের 3 নম্বর ক্লাস বায়ুমণ্ডলে হবে। আজকের আমাদের পাঠের একক কি, মানে পাঠ বিষয়গুলো হচ্ছে পৃথিবীর তাপমণ্ডল এবং গ্রিন হাউস গ্যাস। আজ প্রথমে একটু তাপমণ্ডল পড়াবো, ঠিক আছে? তাহলে তোমরা দেখো, পৃথিবী যদি এরকম হয়, এখানে সূর্য আছে নিশ্চয়ই, ঠিক আছে? এই পৃথিবীর এই বায়ুমণ্ডল কে তাপ দেয়, সূর্য রশ্মির তাপে তাপ হয় এবং পৃথিবীর উপত্যকায় পৃথিবীর যে ভূমিভাগ সেখানে তাপ হয় বলেই পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করা হয়, মানে উষ্ণতার উপর নির্ভর করে। সেটা হচ্ছে সূর্যেরই উষ্ণতা, আর আমরা তার সাপেক্ষে পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করি। আর এই তাপমণ্ডলকে 3টে ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, ঠিক আছে? এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আবার দুটো, উত্তর নাতিশীতোষ্ণ, দক্ষিণ নাতিশীতোষ্ণ। আর হিমমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, উত্তর হিম, দক্ষিণ হিম, ঠিক আছে? তাহলে পৃথিবী এখান থেকে 0 ডিগ্রি অক্ষরেখা, মানে আমাদের পৃথিবীর মাঝ বরাবর। এখানে হচ্ছে 6.63, 23.5 ডিগ্রি অক্ষরেখা, এটা সাউথ, এটা 23.5 ডিগ্রি নর্থ। এখানে আছে 66.5, এখানে আছে 66.5 ডিগ্রি নর্থ, এখানে আছে 66.5 ডিগ্রি সাউথ। আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা নর্থ, এটা সাউথ, ঠিক আছে? সূর্য এখানে অবস্থান করছে। প্রথমে আমরা চলে আসি হচ্ছে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল মানে পৃথিবীর যেখানে খুব গরম সেটাই উষ্ণমণ্ডলে আমরা বলবো কনভার্ট। আসলে সূর্য রশ্মি 0 ডিগ্রি থেকে 4.5 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি থেকে 4.5 ডিগ্রি দক্ষিণ, এই জায়গাটায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে? সূর্যরশ্মি কি হয়, লম্বভাবে সারা বছর কিরণ দেয়। এই জায়গাকে উষ্ণমণ্ডল বলা হয়। এখানে উষ্ণমণ্ডল লম্বভাবে কিরণ দেয়, এখানে গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড সারা বছর। কোনো গরমকাল এখানে, এই কোনো শীতকালের পরিলক্ষণ দেখা যায় না, শীতের পরিলক্ষণ খুব কম, শীত লক্ষণ দেখাই যায় না, দেখা যায় না, ঠিক আছে? দেখা যায় না, গেল। এখানে উষ্ণতার প্রসার কম, এই মানে এই উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য, উষ্ণতার প্রসার কম। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এখানে অপরাহ্নে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের মাত্রাও কিন্তু মোটামুটি এখানে বেশি হয়। কিন্তু শীত গ্রীষ্মের প্রসার কিন্তু দেখাই যায় না, উষ্ণতার প্রসার দেখা যায় না। এই হচ্ছে এই অঞ্চলের বৈশিষ্ট্য কিন্তু, ঠিক আছে? এরপরে আসে আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল। এইটা উত্তর নাতিশীতোষ্ণ, এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ। এটা 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি নর্থ, এই অক্ষরেখার মধ্যে। এখানে সূর্যরশ্মি কি দেয়, মধ্যম ভাবে তির্যক দেয়, ঠিক আছে? এবং এখানে গড় তাপমাত্রা 0 থেকে 30 ডিগ্রি মতো হবে, 0 থেকে 30 ডিগ্রি। এখানে শীত আর গ্রীষ্মের কিন্তু পার্থক্য আছে, শীত আর গ্রীষ্মের লক্ষণ দেখা যায়, শীত গ্রীষ্মের লক্ষণ দেখা যায়, শীত গ্রীষ্মের লক্ষণ দেখা যায়। উষ্ণতার প্রসার খুব দেখা যায়, উষ্ণতার প্রসার দেখা যায়, কিন্তু ভালো প্রসার দেখা যায়। সবচেয়ে বেশি উষ্ণতার প্রসার দেখা যায় এই অঞ্চলে, উত্তর নাতিশীতোষ্ণ, দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে, ঠিক আছে? আর এই জায়গাগুলোর একটা বলে নিই, এই নাতিশীতোষ্ণ অঞ্চলের যে দুটো ক্রান্তি রেখা, একটা এটা তো কর্কট ক্রান্তি, এটা মকর ক্রান্তি। এই ক্রান্তি রেখার বরাবর যে অঞ্চলটা হয়, যে নাতিশীতোষ্ণ মণ্ডল হয়, উত্তর হলে এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলে, উষ্ণ নাতিশীতোষ্ণ, ঠিক আছে? উষ্ণ নাতিশীতোষ্ণ। আর এই যে 66.5 ডিগ্রি,
এই যে 66.5 ডিগ্রি সমুদ্রবৃত্ত প্রদেশীয় রেখা বরাবর, এই বরাবর যে অঞ্চলটা তাকে শীতল নাতিশীতোষ্ণ বলে। হ্যাঁ, শীতল নাতিশীতোষ্ণ, ঠিক আছে। এই হচ্ছে এই অঞ্চলের বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি থেকে 90, উত্তর ও দক্ষিণ। উত্তর হলে উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হলে দক্ষিণ হিমমণ্ডল। এখানকার গড় তাপমাত্রা 0 ডিগ্রি। শীত আর গ্রীষ্মের পার্থক্য নেই বটে, তবে শীতের প্রাধান্যটাই এখানে বেশি। কিন্তু এখানে সারা বছরই প্রায় 8-9 মাস হচ্ছে বরফ থাকে, পুরো বরফ থাকে, তুষারপাত হয় এখানে। আর এখানে হচ্ছে কখনো 0 ডিগ্রির উপর তাপমাত্রা, অ্যাভারেজ তাপমাত্রা যায় না। গ্রীষ্মকাল এখানে বছরে হয়তো 3 মাস, সেই গ্রীষ্মকাল মানে আমাদের এখানে শীতকালে সর্বোচ্চ যেদিন খুব ঠান্ডা পড়ে সেদিন ওখানে হয়তো ওই দিন ওদের হচ্ছে গরমকাল, ওরকম তাপমাত্রা থাকে। এই হচ্ছে পৃথিবীর 3 তাপমণ্ডলকে আমরা 3টে ভাগে ভাগ করলাম: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ 2টো ভাগ, হিমমণ্ডলের 2টো ভাগ, তাদের বৈশিষ্ট্য বললাম। পরীক্ষায় প্রশ্ন দেবে হচ্ছে তাপমণ্ডলের শ্রেণীবিন্যাস করে বর্ণনা দাও, ঠিক আছে। এই হচ্ছে আমরা ম্যাপ করে মানে ছবি করে এবং বুঝিয়ে দিলাম যে তাপমণ্ডল কি, তাপমণ্ডলের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এই তাপমণ্ডলের ভিতর থেকে আর একটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে জাগরণ হয়, সেই প্রশ্ন এবার হচ্ছে তাপমণ্ডল থেকে আমাদের আর একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে সমষ্ণ রেখা, ঠিক আছে। সমষ্ণ রেখা কি জিনিস? পৃথিবীর সমান তাপমাত্রা যুক্ত অঞ্চলকে যে রেখার সাহায্যে যোগ করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। যদি মনে করি পৃথিবী এই জায়গায় একটা 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি তাপ, এখানে 30 ডিগ্রি তাপমাত্রা, তাহলে এই জায়গাগুলোকে এরকম ভাবে একটা রেখার সাহায্যে যুক্ত করো তো, এরকম সমান্তরাল রেখা, তাকে সমষ্ণ রেখা বলবো, ঠিক আছে। এবার পরীক্ষায় সমষ্ণ রেখাই শুধু দেয় না, 2 নম্বরের দিলে সমষ্ণ রেখার বৈশিষ্ট্য দেয়। সমষ্ণ রেখার বৈশিষ্ট্য, এরা সমান্তরাল, কোনো সময় উলম্ব হয় না। হ্যাঁ, সমষ্ণ রেখাগুলো সমান্তরাল হয়, মানে এরকম হয়, ঠিক আছে। সমষ্ণ রেখাগুলো যত নিরক্ষরেখা থেকে পৃথিবী যদি এরকম হয়, ওই যে নিরক্ষরেখা, এখানে নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে যত যাওয়া সমষ্ণ রেখার মান আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। তাহলে নিরক্ষরেখা থেকে মান কি হয়? নিরক্ষরেখা থেকে দূরে গেলে মান কি হয়? কমতে থাকে, মান কমতে থাকে, সমষ্ণ রেখা কমতে থাকে। এরকম 2টো বৈশিষ্ট্য আছে। সমষ্ণ রেখাগুলো কেন করা হয়? সমষ্ণ রেখা বললাম না, সমান্তরাল হয় সমষ্ণ রেখাগুলো। এবার এই সমষ্ণ রেখা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে হয়। এই প্রান্তের তাপমাত্রা কত, এই প্রান্তের তাপমাত্রা আজকে পার্থক্য, কালকে মানে আগামী দিন হয়তো গতদিন 30 ডিগ্রি অ্যাভারেজ ছিল সমষ্ণ রেখা, আজকে এটা কমে গেছে, এইটা বেড়ে গেছে। এবার কম বেশির উপর জন্য এই সমস্যা, পৃথিবীর কোন অঞ্চলে তাপমাত্রা কম হচ্ছে, কোন অঞ্চলে বেশি হচ্ছে, কোন অঞ্চলে উষ্ণতার পার্থক্য দেখা দিচ্ছে, সেই জন্য সমষ্ণ রেখাগুলো করা হয়, ঠিক আছে। সমষ্ণ রেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সমষ্ণ রেখা একে অপরের সঙ্গে লেগে যায় না, মানে একটা রেখা কখনো লেগে যায় না, সমষ্ণ রেখাগুলো লেগে যায় না, মানে একটা রেখা এরকম গেল আর একটা রেখার সঙ্গে যে এইভাবে নিয়ে এরকম ক্রস করবে, কখনো হয় না, ঠিক আছে। মহাদেশগুলোতে সমষ্ণ রেখাগুলো যদি স্থলভাগের মধ্যে হয়, মহাদেশগুলোতে সমষ্ণ রেখাগুলো একটু বেশি এঁকে বেঁকে এরকম ভাবে যেতে পারে, বা কোনো কোনো সময় কুণ্ডলী পাকিয়ে গোল হতে পারে। আর মহাসাগরের মধ্যে সমষ্ণ রেখাগুলো কম এঁকে বেঁকে যায়, তবে বাঁক নেয়, ঠিক আছে, বাঁকা হয়, সবসময় বাঁক নিয়ে যায়, ঠিক আছে। সমষ্ণ রেখা বললাম, হয়ে গেল। তাহলে আমাদের সমষ্ণ রেখা কি এবং এবার সমষ্ণ রেখার ভিত্তিতে আমরা কিন্তু পৃথিবীর তাপমাত্রারও বিচার করতে পারি। কিরকম ভাবে দেখি, সেটা হচ্ছে আমরা তো জানি পৃথিবীতে উত্তর গোলার্ধ হোক আর দক্ষিণ গোলার্ধ হোক, উত্তর গোলার্ধে যেরকম জুন মাস, আমি কথা জানুয়ারি মাস, বছরের শুরু জানুয়ারি আর জুলাই, এই সময়ই সর্বোচ্চ এবং সর্বোচ্চ তাপমাত্রা হয়, সর্বোচ্চ আর সর্বনিম্ন, ঠিক আছে। উত্তর গোলার্ধে সর্বনিম্ন হয় আর দক্ষিণ গোলার্ধে এটা হচ্ছে সর্বোচ্চ হয় দক্ষিণ গোলার্ধে, সর্বনিম্ন এটা হচ্ছে উত্তর গোলার্ধ, ঠিক আছে। এটা উত্তর গোলার্ধে সর্বোচ্চ, দক্ষিণ গোলার্ধে সর্বনিম্ন, মানে জানুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা হয় দক্ষিণ গোলার্ধে আর উত্তর গোলার্ধে সর্বনিম্ন। আবার জুলাই মাসে উত্তর গোলার্ধে সর্বোচ্চ হয়, দক্ষিণ গোলার্ধে সর্বনিম্ন হয় কিন্তু তাপমাত্রা, ঠিক আছে। গেল। পৃথিবী
কথার কথা এটা গেল, এবং আমরা এখানে একটা পৃথিবী আঁকছি, মানে একটা গোল পৃথিবী। এখানে 0 ডিগ্রি আছে। আমি জানুয়ারি মাসটা পড়াই। দক্ষিণ গোলার্ধে এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকে। দক্ষিণ গোলার্ধ মানে মকর ক্রান্তি রেখা বরাবর। এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় মকর ক্রান্তি রেখা বরাবর। এখান থেকে সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখা বরাবর যদি লম্বভাবে কিরণ দেয়, এই জায়গার সমান মানে আমাদের যে একটু আগে পড়ালাম সমষ্ণ রেখাটা 30 ডিগ্রি পর্যন্ত থাকবে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিলের দক্ষিণাংশ, সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। আবার নিরক্ষরেখা যত এখান থেকে নিরক্ষরেখা এর অ্যাভারেজলি 20 ডিগ্রি থাকবে। আর আমাদের এই উত্তর মেরু অঞ্চলের দিকটা এখানে -30 ডিগ্রি অ্যাভারেজলি থাকে। মানে কোন সময়? জানুয়ারি মাসে। এবং জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে সর্বনিম্ন তাপমাত্রা হয়, সেই জন্য এখানে এরকম হবে। ঠিক আছে, এটা +30 ডিগ্রি, এটা -30 ডিগ্রি হবে। ঠিক একই ক্ষেত্রে জুলাই মাসে নাগাদ সমষ্ণ রেখাগুলো পরিবর্তন হয়। জুলাই মাস নাগাদ কিরকম পরিবর্তন হয়? জুলাই মাস নাগাদ উত্তর দিকে কর্কট ক্রান্তি রেখা, এই জায়গায় কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখা বরাবর সূর্য লম্বভাবে দেয়। এই জন্য এই কর্কট ক্রান্তি রেখা বরাবর বিশেষ করে মধ্যপ্রাচ্য, আরবের মরুভূমি, সাহারা মরুভূমি, ভারতের থর মরুভূমি অঞ্চলে গড় 30 ডিগ্রি সমষ্ণ রেখাগুলো হয় অ্যাভারেজলি। আর নিরক্ষীয় অঞ্চলে 20 ডিগ্রি থাকে। আবার দক্ষিণ পোল মানে অ্যান্টার্কটিকা অঞ্চলগুলোতে বা সাউথ আমেরিকা ওই সমস্ত জায়গায় তাপমাত্রা কম, আর অ্যান্টার্কটিকা -30 ডিগ্রি থাকে। ঠিক আছে, এরকম ভাবে আমাদের সমষ্ণ রেখাগুলো বছরের সাপেক্ষে আমরা কিন্তু ওঠানামা করে, আমরা সেটা কিন্তু দেখালাম। এখান থেকে আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে তাপ বিষুব রেখা কি জিনিস? তাপ বিষুব রেখা, তাপ বিষুব রেখা কি জিনিস? কোনো একটা নির্দিষ্ট দিনের পৃথিবী যদি এরকম হয়, কোনো একটা নির্দিষ্ট দিনের যতগুলো দ্রাঘিমা আছে পৃথিবীতে, দ্রাঘিমা আছে 0 ডিগ্রি, এপাশে 180টা, এপাশে 180টা, মানে 180টাও না, 179, এখানে 179, এপাশে। এই প্রতিটা দ্রাঘিমা উত্তর দক্ষিণে বিস্তৃত। দ্রাঘিমা রেখার প্রতিটা দ্রাঘিমার সর্বোচ্চ তাপ বিন্দুগুলোকে একটা রেখা, সমান্তরাল রেখার সাহায্যে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে তাপ বিষুব রেখা বলে। মানে প্রতিটা কোনো একটা নির্দিষ্ট দিন, আজকে ধরো 4 তারিখ, 4ই জুলাই, এই 4ই জুলাইয়ের যতগুলো দ্রাঘিমা আছে আমাদের 359টা, সেই 359টা দ্রাঘিমার সর্বোচ্চ তাপবিদ অঞ্চলগুলোকে যে সমান্তরাল রেখার সাহায্যে যুক্ত করলাম তাকে তাপ বিষুব রেখা বলা হয়। এখান থেকে এই তাপমণ্ডল থেকে এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের পরবর্তী পাঠ, সেটা হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস কি প্রথমে একটু বলি। গ্রিন হাউস প্রথমে একটু বলে নিই, সেটা তারপরে আবার গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব। ঠিক আছে, আমাদের গ্রিন হাউস প্রভাবই মেনলি পড়তে হবে, তার আগে আমরা একটু গ্রিন হাউস বলে দিই। গ্রিন হাউস একটা ঘর, হ্যাঁ, এরকম একটা ঘর যেটা কাঁচের বা হচ্ছে আমাদের প্লাস্টিকের দিয়ে তৈরি, যেখানে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ হিসেবে আসবে, এবং সূর্যরশ্মি এই যে এইটাকে ভেদ করে সূর্যরশ্মি যখন আসে তখন এর মধ্যে যখন প্রবেশ করে বৃহৎ তরঙ্গ রূপে আর ফিরে যায় ক্ষুদ্র তরঙ্গ রূপে। পৃথিবীতে কি হয়? সূর্যরশ্মি আসে ক্ষুদ্র তরঙ্গ, ফিরে যায় বৃহৎ তরঙ্গ। ঠিক এখানে এই কাচের ঘরগুলো যেটা হয় সেটা হচ্ছে বৃহৎ তরঙ্গ রূপে সূর্যরশ্মি আসলো, সূর্যরশ্মি আসালো বৃহৎ তরঙ্গ রূপে এবং ক্ষুদ্র তরঙ্গ রূপে ফিরে যায়। আর শীত প্রধান অঞ্চলে এই সূর্যরশ্মি এই ঘরে প্রবেশ করলো এবং এখান থেকে আস্তে আস্তে তাপমাত্রা অল্প অল্প করে বেড়ে, এবং শীত প্রধান অঞ্চলে এই গ্রিন হাউস এফেক্ট তৈরি করে, মানে এই গ্রিন হাউস ঘর তৈরি করে ওখানে চাষবাস তৈরি করা হয়। ঠিক আছে, চাষবাস করা হয় কেন? তার কারণ ওখানে তাপমাত্রা ঠিকঠাক রেখে চাষ করা হয়, ওইটা হচ্ছে গ্রিন হাউস। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পৃথিবীটাকেই একটা গ্রিন হাউস বলতে পারি। কিরকম পৃথিবীটাকে একটা গ্রিন হাউস বলতে পারি? পৃথিবীর দূষণ আর গ্রিন হাউস এফেক্ট কি বা প্রভাব কি, আমরা একটু সেটা নিয়ে আলোচনা করার আগে একটু বলে নিই। পৃথিবীর কিছু দূষণকারী, মানে বায়ুমণ্ডলে দূষণকারী কিছু গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার জন্য সূর্য তাপ শোষিত হচ্ছে, এবং সূর্য তাপ শোষিত হওয়ার ফলে
পৃথিবীর তাপমাত্রা, অ্যাভারেজ তাপমাত্রা বা গড় তাপমাত্রা কিছুটা বাড়ছে। এই কিছুটা বাড়ছে বলে যেটা সমস্যাগুলো হচ্ছে, সেই বাড়াটা বা পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে গ্যাসগুলোর জন্য, সেই গ্যাসগুলোকে গ্রিন হাউস বলে, আর তার প্রভাবে বেড়ে যাচ্ছে বলে সেটা গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব বলে আমরা চালাচ্ছি। কিন্তু পৃথিবীটাই আমরা একটা গ্রিন হাউস ধরে নিই। দেখি যদি পৃথিবীটা এরকম হয়, একটা ঘর ধরে নেই, গ্রিন হাউস বললাম। পৃথিবীর এই যে দূষণকারী যে গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, আমরা যে গ্রিন হাউস গ্যাসের একটা প্রথমে বলছি কার্বন ডাইঅক্সাইড, তারপরে CH4 মানে মিথেন, তারপরে আমরা মনে করছি হচ্ছে CFC নাইট্রাস অক্সাইড, তারপরে জলীয় বাষ্প, ঠিক আছে, বা অন্যান্য গ্যাসগুলো। এইগুলো, এই যে গ্যাসের পরিমাণ আমাদের মনুষ্য বা অন্যান্য কোনো প্রাকৃতিক বা বিভিন্ন কারণ বা মনুষ্য কারণে এই গ্যাসের পরিমাণ কিন্তু দিনকে দিন এই গ্যাসগুলোর পরিমাণ বাড়ছে, ঠিক আছে। গ্যাসগুলোর পরিমাণ বাড়লে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরীয় স্তরে, পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের দিকে, এটা পৃথিবীর বায়ুমণ্ডলের উপর দিকটা এই গ্যাসগুলো একটা আস্তরণ তৈরি করছে, এই আস্তরণ তৈরি করছে, ঠিক আছে, এই গ্যাসগুলো দ্বারা। এবং সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে আসছে এবং বৃহৎ তরঙ্গ রূপে যে ফিরে যাবে, আসছে সূর্যরশ্মি যেভাবে, এবং বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যেতে পারছে না। ফিরে যাওয়ার আগে এই যে পৃথিবীর মানে বাইরের আবরণ বরাবর এই গ্যাসগুলোর আধিক্য থাকছে। এই গ্যাসগুলো এই সূর্যরশ্মি ফিরে যাওয়ার সময় এই গ্যাসগুলো সূর্যরশ্মিকে কিছুটা শোষণ করে পৃথিবীর গড় তাপমাত্রা কিছুটা হোক বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই বাড়িয়ে দেওয়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই যে বেড়ে যাওয়ার জন্য এইটাকেই বলা হয় গ্রিন হাউস। যেহেতু গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য হয়েছে তাই গ্রিন হাউস এফেক্ট বলা। আর পৃথিবীকে বললাম না কেন গ্রিন হাউস? পৃথিবীতে একটা ঘরের মতো, ওই যে চারিপাশে যেরকম ওই যে আগেটাই বললাম যে কাঁচের ঘর, ঠিক এখানেও কাঁচের ঘর নেই, কিন্তু এই যে গ্যাসগুলোর আবরণ দ্বারা CO2, CFC, CH4 এর আবরণ দ্বারা চারিদিকটা বেষ্টন করে রয়েছে, এবং ওই সূর্যরশ্মি যতটা আসছে ততটা ফিরে যাচ্ছে না, এই গ্যাসের দ্বারা শোষিত হচ্ছে, ঠিক আছে। সেই জন্যই বললাম হচ্ছে পৃথিবীটা একটা গ্রিন হাউস হয়ে গেছে। এইটাকেই গ্রিন হাউস এফেক্ট বলা হয়। এদের মধ্যে CO2 49% পৃথিবীর তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, CH4 18%, CFC 14%, এবং এখানে কিছুটা 13-14% জলীয় বাষ্প এরা কিছুটা করে 6% মতো। এরকম ভাবে পৃথিবীর গড় তাপমাত্রা এরা বাড়ায়। কিন্তু ক্ষমতা বেশি CFC, মানে যদি এক ক্ষমতায় CO2, CFCর ক্ষমতা হচ্ছে প্রায় 49, মানে 10,000 গুণ। এবার পৃথিবীতে CFCর পরিমাণ, CO2 পরিমাণ বাড়ে, আমরা জৈব জ্বালানিগুলো ব্যবহার করি। জৈব জ্বালানি মানে আমরা যে কয়লা বা অন্যান্য পেট্রোল, ডিজেল এগুলো ব্যবহার করি এর জন্য, এছাড়া দাবানলের জন্য হতে পারে। CFC মানে আমরা যেগুলো আমরা রেফ্রিজারেটর বা এসির থেকে বেরোয়। CH4 আমরা যেগুলো ব্যবহার করি, মানে জলাভূমি বায়োমাস জ্বালানোর ফলে এগুলো হচ্ছে, বা ধান ক্ষেতের থেকে CFC বেরোয়। এরকম ভাবে জলীয় বাষ্প বাড়ছে, নাইট্রাস অক্সাইড বিভিন্ন দূষণের ফলে হচ্ছে সার টার ব্যবহার করার জন্য নাইট্রাস অক্সাইড বাড়ছে। এই বাড়লে, এই গ্যাসগুলো বাড়লে পৃথিবীর এই বাইরের আস্তরণও বেশি হবে এবং সূর্যরশ্মি যা ঢুকবে বাইরে ফিরবে না। এইভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটাই গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। এবার এই গ্রিন হাউস এফেক্টের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি আমরা ধরি, সেখানে এখন 16 ডিগ্রি ধরলেও কোনো ক্ষতি নেই, প্রায় 15.5-এর বেশি হয়ে গেছে। এই সূর্যের গ্রিন হাউস এফেক্টে এর প্রভাব কি? গ্রিন হাউসের প্রভাবগুলো কি কি? গ্রিন হাউসের প্রভাবগুলো কি কি সেটা হচ্ছে, আমরা প্রভাবগুলো দেখার জন্য প্রথম পয়েন্ট করি। প্রভাব পরীক্ষায় কিন্তু দেয় গ্রিন হাউস কি, গ্রিন হাউসের প্রভাব কি, 5 নম্বরের একটা পয়েন্ট দেবে। এর প্রভাবগুলো কি? প্রথম প্রভাব হচ্ছে বরফ বা হিমবাহের গলন, হিমবাহের গলন, ঠিক আছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য পৃথিবীর বেশিরভাগ জায়গা, বিশেষ করে পৃথিবীর এইরকম যদি পৃথিবী হয়, এই জায়গাগুলো হিমমণ্ডল এবং যে অঞ্চলগুলো বা উঁচু পাহাড়ি অঞ্চলের যে বরফগুলো, এগুলো কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। মানে বলছে 1975 সালের 70 সালের থেকে আজও পর্যন্ত প্রায় সমুদ্রবর্তী অঞ্চলের প্রায় 40% বরফ গলে গেছে, এরকম বলছে। আমাদের যে হিমালয় পার্বত্য, রকি, আন্দিজ সমস্ত পর্বতমালার যে বরফগুলো, সেগুলো প্রায় 25% কমেছে। হিসাব মতো হিমাচল প্রদেশের যতগুলো হিমবাহ ছিল বা বরফের নদী, সেই বরফের নদী 25% কিন্তু কমে গেছে।
বিগত 100 মানে আগত 100 বছরে কিন্তু এই বরফ অনেক জায়গার হিমবাহ কিন্তু আর দেখা যাবে না, ঠিক আছে। রিসেন্টলি 2024 সালে ভেনেজুয়েলা বলে যে দেশটা আছে দক্ষিণ আমেরিকা, সেই দেশে একটাও হিমবাহ নেই। মানে গ্রিন হাউস বা পৃথিবীর উষ্ণতার বৃদ্ধি পাওয়ার জন্য সমস্ত হিমবাহ গলে গেছে, ওই দেশে আর হিমবাহ নেই, ঠিক আছে। তাহলে হিমবাহর গলন না হলে মানে গলে গেলে আস্তে আস্তে কিন্তু সব নদী কিন্তু শুকিয়ে যেতে পারে, সব যেগুলো হিমবাহ বা বরফ গলা জলে পুষ্ট নদী, আমাদের গঙ্গা হতে পারে, যমুনা হতে পারে, এগুলো সিন্ধু, ব্রহ্মপুত্র, এই সমস্ত হতে পারে, ঠিক আছে। এবার বন্যা সৃষ্টি হতে পারে। বন্যা, হিমবাহ গলনের ফলে সমুদ্র জলতলের মাত্রা সমুদ্র জলতলের মাত্রা বাড়তে পারে। বন্যা হলে বন্যা হবে কি, ওই যে সমুদ্র জলতলের মাত্রা বাড়তে পারে। সমুদ্র জলতলের মাত্রা বাড়লে কি হবে, সমুদ্র পৃষ্ঠ থেকে সুন্দরবন ধরো 2 মিটার উঁচুতে আছে। এই সমস্ত হিমবাহ গলে গেলে এই যে সমুদ্র আশেপাশে জায়গাগুলো, সেগুলো 2 মিটার, কোনোটা 1.5 মিটার, 1 মিটার উঁচু, 1-1.5 মিটার করে উঁচু বাড়লে পুরো বন্যা হয়ে যাবে। এমনি মোরাকোটালের সময় জল উঠে বা ঝড়ের সময় জল উঠে সুন্দরবনকে ডুবিয়ে দেয়, এই জায়গাগুলোকে ডুবিয়ে যেতে পারে, মানে বন্যা হতে পারে। সমুদ্র জলতলের মাত্রা কিন্তু দিনকে দিন বাড়বে, ঠিক আছে। এই যে কেন, এই যে সমুদ্র, এই যে বরফ গলে জল কোথায় যাবে, সমুদ্রেই তো যাবে, সেই জলতলের মাত্রা বাড়বে। চাষের জমির ক্ষতি হতে পারে, ঠিক আছে। চাষের জমির ক্ষতি হতে পারে, জমি কমে যাবে, চাষের জমি কমে যাবে। ওই যে সমুদ্র জলতলের মাত্রা বাড়লে সমুদ্র উপকূল বরাবর যে জায়গাগুলো আছে বা নদী উপকূল বরাবর জায়গাগুলো আছে যেগুলো খুব উর্বর, সেই জমির পরিমাণ কমে যাবে, খাদ্যাভাব দেখা যাবে। তাহলে তাহলে কি হবে, জনসংখ্যা বাড়ছে, খাদ্যাভাব কি দেখা যাবে, তো খাদ্যাভাব দেখা যাবে, অতিরিক্ত খাদ্যাভাব দেখা যাবে, মানে খাদ্যের অভাব দেখা যাবে। কারণ ওই চাষ না হলে জমিগুলো, উর্বর জমিগুলো, সেগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো কি হবে, খাদ্যের অভাব দেখা দিতে পারে। চাষের পরিবর্তন হতে পারে, পরিবর্তন কিরকম চাষের পরিবর্তন, পৃথিবীর গড় তাপমাত্রা যেরকম সেটা যদি বেড়ে যায়, তখন এই জায়গাটা আমরা নিরক্ষীয় অঞ্চল, এখানে প্যাডি মানে ধানগুলো বেশি চাষ হয় এই অঞ্চল, তখন তাপমাত্রা বেড়ে এই নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাবে, যেগুলো ধান চাষের পক্ষে উপযুক্ত, এই নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে ধান চাষ হবে। আবার একটু উত্তর শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলগুলো, যেখানে গম চাষ কম হয়, সেখানে গমের মতো তাপমাত্রা উপযুক্ত হয়ে যাবে, তখন এই জায়গাগুলোতে গম চাষও হবে, মানে চাষের পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে অধঃক্ষেপণ হতে পারে, অধঃক্ষেপণের পরিবর্তন হয়। কিরকম অধঃক্ষেপণের পরিবর্তন, সূর্য গরম বেড়ে গেলে সূর্য রশ্মি তাপ বেশি দেবে, তাপ বেশি দিলে সেখানকার জল বাষ্প হতে উপরে হয়ে প্রতিদিন বৃষ্টিপাত হবে, বিশেষ করে মৌসুমী জলবায়ু, আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টি হবে, বন্যা হতে পারে। আবার যেখানে খরা মরশুম, বিশেষ করে থর মরুভূমি অঞ্চলে, সাহারা মরুভূমি অঞ্চলে, এই সমস্ত জায়গায় আরো খরা বাড়বে, হ্যাঁ, বৃষ্টিপাত হবেই না। সুতরাং পদক্ষেপের কিন্তু হার কিন্তু আমাদের পরিবর্তন হবে। আর এতে ঋতু পরিবর্তনও হতে পারে, যে বৃষ্টিপাতের পরিবর্তনের ফলে ঋতু পরিবর্তনও কিন্তু আমাদের হতে পারে কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের বরফ গলন হতে পারে, বন্যা হতে পারে, সমুদ্র জলতল বৃদ্ধি পারে, চাষের জমি কমে যেতে পারে, খাদ্যাভাব দিতে পারে, চাষের পরিবর্তন হতে পারে, অধঃক্ষেপণ হতে পারে, ঋতু পরিবর্তন হতে পারে, এল নিনো লা নিনো হতে পারে। এবার একটু এল নিনো লা নিনো নিয়ে তোমরা বলবো, পরীক্ষায় কিন্তু তোমরা গ্রিন হাউস দিলে, গ্রিন হাউসের প্রভাব দিলে এগুলো কিন্তু লিখবে। এবার আমরা একটু এল নিনো লা নিনো এর মধ্যেই পড়ে, গ্রিন হাউসের প্রভাবের মধ্যেই পড়ে, কিন্তু এটাকে আমরা একটু ভালো করে দেখাচ্ছি। এল নিনো, কারণ এটা টিকা আকারেও দেয়, এল নিনো লা নিনো। এল নিনো কথা হচ্ছে ছোট্ট যিশু, আর এটা হচ্ছে ছোট্ট শিশু কন্যা, মানে ছোট্ট মেয়ে, ঠিক আছে। এল নিনো যদি কথার কথা বলছি, এইটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর হয়, ঠিক আছে। এটা প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা উত্তর, এটা দক্ষিণ, ঠিক আছে। এইরকম জায়গায় প্রশান্ত মহাসাগরে এরকম জায়গা হচ্ছে পেরু, ইকুয়েডর আছে, পেরু, ইকুয়েডর, চিলি, এই সমস্ত দেশগুলো এরকম জায়গায় আছে। এই জায়গা থেকে সমুদ্রের এখানে একটা হাম্বল বা সমুদ্রের মধ্যে হাম্বল স্রোত বা পেরু স্রোত যায়, এটা ঠান্ডা স্রোত, ঠিক আছে। এটা শীতল স্রোত প্রবাহিত হয়। এবার শীতল স্রোত যাই বলে এই জায়গার জলবায়ু অটোমেটিক্যালি ঠান্ডা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু উত্তর দিক থেকে কোনো বছর উত্তর দিক থেকে গরম কোনো জলপ্রবাহ এই হাম্বল স্রোতের সঙ্গে মিশে যায়, বা
এখানে একটা নাজকা প্লেট আছে, এই প্লেটের সরে যাওয়ার জন্য এখানে হচ্ছে লাভা ম্যাগমার বা ওই পরিচালন স্রোতের জন্য এখানে গরম হয়ে যায়। এই গরম হয়ে যাওয়ার জন্য কোনো কোনো বছর এই জায়গাতে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, এবং তাপমাত্রা বাড়লে এই জায়গায় গরম হয়ে জল বাষ্পীভূত উপর দিকে হবে, এখানে নিম্নচাপ, মানে এই জায়গায় জলরাশি সব এখানে চলে আসছে, জলরাশির পরিবর্তন হচ্ছে, আর এখানে উচ্চচাপ মানে পশ্চিম দিকে উচ্চচাপ, আর এখানে নিম্নচাপ হয়। এখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হচ্ছে, এই উল্টো দিকে মানে পেরু ইকুয়েটর অঞ্চলে নিম্নচাপ বৃষ্টিপাত হচ্ছে, আবার এই অঞ্চল অস্ট্রেলিয়ার দিকটা বা আমাদের এশিয়ার পশ্চিম দিকটা মানে পূর্ব দিকটা এখানে কিন্তু খরা মৌসুম হচ্ছে। ঠিক আছে, এই যে সমুদ্রের জলরাশির এই পরিবর্তন হচ্ছে, আর জলরাশি তখন কি হবে, এই যে জলরাশির লেভেল সেটা কিন্তু এখানে এই দিকে চলে আসবে। কেন এই দিকে চলে আসবে? কারণ এখানে জল গরম হয়ে বাষ্পীভূত হয়ে উপর দিকে উঠছে, এখানকার জল এই পাশে চলে আসবে, কারণ এখানে জলের লেভেল দরকার, তাই এখানে জল চলে আসবে নিচে যাই। এইভাবে কিন্তু পৃথিবীর আবহাওয়ার একটু পরিবর্তনে ভূমিকা রাখে যাচ্ছে। এই অবস্থায় একে বলা হয় এল নিনো বা ছোট্ট যিশু। ঠিক আছে, ঠিক একই ক্ষেত্রে লা নিনা বলে একটা কথা আছে। লা নিনা মানে এই যে পেরু ইকুয়েডর অঞ্চলে কোনো কোনো বছর এই শীতল হাম্বলট স্রোতের সঙ্গে আবার অন্য কোনো শীতল স্রোত মিলে যায়। এখানে কোনো কোনো বছর এখানকার তাপমাত্রা আরো কম হয়, এখানকার তাপমাত্রা আরো কম হয়ে যায়। এখানে তাপমাত্রা কম হয়ে গেলে এখানে উচ্চচাপ বিরাজ করে, খুব উচ্চচাপ, আর এখানে হচ্ছে নিম্নচাপ বিরাজ করে। ঠিক এই জায়গায় নিম্নচাপ উচ্চচাপ বিরাজ করলে কোনো কোনো বছর এখানে জন্মে ঠান্ডা পড়ে এবং খরা, এখানে দেখা যায় প্রচুর খরা, বৃষ্টিপাত হয় না। ঠিক উল্টো দিকে এই জায়গায় প্রচুর বৃষ্টিপাত, অস্ট্রেলিয়া এবং পশ্চিম আমাদের এশিয়ার পূর্ব দিকটা প্রচুর বৃষ্টিপাত হয়। এই যে এই অবস্থাকে লা নিনা বা ছোট্ট মেঘ বলা হয়। ঠিক আছে, আর যখন কোন স্বাভাবিক বছর হয়, যখন স্বাভাবিক বছর আছে তখন লা নাদা বলে, লা নাদা মানে এই এল নিনো এবং লা নিনা কোনো বছর মানে কোনো কিছুই থাকে না, স্বাভাবিক ন্যাচারাল যেরকম ভাবে বৃষ্টিপাত হয়, যেরকম দুপাশে হয়, সেটাকে বলা হয় লা নাদা। লা নাদা মানে নাথিং। ঠিক আছে, পরীক্ষায় দেয়া হচ্ছে লা নাদা কথার অর্থ নাথিং। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস এফেক্টের ফলেও কিন্তু এই এল নিনোর পরিমাণ বাড়বে, লা নিনার পরিমাণও বাড়বে কিন্তু। তাহলে আমরা গ্রিন হাউস এফেক্টে পড়লাম এবং এল নিনো লা নিনাও পড়লাম। গ্রিন হাউস এফেক্টের কি কি প্রভাব হলো, তাপমণ্ডল কি হলো, তাপমণ্ডলের শ্রেণীবিন্যাস এবং তাদের বৈশিষ্ট্য, গ্রিন হাউস এফেক্ট কি, গ্রিন হাউসের প্রভাবগুলো পড়লাম। ঠিক আছে, এল নিনো টিকা আকারে দিতে পারে, লা নিনো টিকা আকারে দিতে পারে, লা নাদা 1 নম্বরের প্রশ্ন দিতে পারে। এই হচ্ছে আমাদের আজকের বায়ুমণ্ডলের 3 নম্বর পার্টের তাপমণ্ডল এবং গ্রিন হাউসের। এর পরের দিন আবার আমরা বায়ুমণ্ডলের চাপের তারতম্য এই সমস্ত কিছু পড়ব, এবং তারপর আর মাঝখানে তো একদিন আঞ্চলিক ভূগোলে আমরা কিন্তু আবার এগ্রিকালচার পড়বো। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস থাকলো, আর সবাইকে আরেকবার থ্যাংক ইউ।